বর্তমান সময়ে ভারতবর্ষের যদি সবচেয়ে বড় কোনো শত্রু দেশ হয়ে থাকে সেটা নিঃসন্দেহে পাকিস্তান। আর ইতিমধ্যেই পাকিস্তান সৌদি আরব এবং তুর্কির সাথে মিলে একটি ডিফেন্স প্যাক্ট সাইন করেছে, যার নাম রাখা হয়েছে মেকা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। কিন্তু এখানে ভারতের চিন্তার কারণ কি? আসলে বিষয়টা হচ্ছে যে কালকের ডেটে যদি পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ লাগে, সেক্ষেত্রে তুর্কি এবং সৌদি আরব এরা দুজন সৈন্য পাঠাতে পারে পাকিস্তানের হয়ে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। আজকের ভিডিওতে এটাই আলোচনা করব যে ভবিষ্যতে যদি কোনোদিন এরকম সিচুয়েশন আসে যে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ লেগেছে, তাহলে পরে কি আরব এবং তুর্কি তাদের সৈন্য পাঠাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে? আর যদি পাঠায়ও তাহলে ভারতের কি করণীয় আছে? ভারত কিভাবে সেই জিনিসটাকে কাউন্টার করতে পারবে? চলুন এই ভিডিওতে ডিসকাস করা যাক। এই ভিডিওতে আপনারা সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। নমস্কার দর্শক, আমি শুভ্রজিৎ আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। 7ই আগস্ট 2026-এ সৌদি আরবের মক্কাতে একটি ডিফেন্স প্যাক্ট সাইন করা হয় পাকিস্তান, সৌদি আরব এবং তুর্কির মধ্যে। বড় বড় জিওপলিটিক্স এক্সপার্টরা এই এগ্রিমেন্টটাকে নাটোর মতন বলছে। নাটো যেরকম একটা গ্রুপ যেখানে পুরো ইউরোপ, আমেরিকা এদের সবার মধ্যে একটি এগ্রিমেন্ট আছে, আর সেই এগ্রিমেন্টের ক্লজ 5 অর্থাৎ আর্টিকেল 5-এ একটি পয়েন্ট আছে যে এদের মধ্যে একটি দেশে যদি হামলা হয় তাহলে পরে সেটাকে সমস্ত দেশের মধ্যেই হামলা হিসাবে ধরা হবে যতজন সেই এগ্রিমেন্টে আছে। ঠিক একইভাবে এই মেকাতেও সেরকম একটা পয়েন্ট রাখা হয়েছে যে এই তিনটি দেশের মধ্যে অর্থাৎ পাকিস্তান, সৌদি আরব এবং তুর্কি এদের মধ্যে কোনো এক দেশে যদি হামলা হয় সেটাকে তিন দেশের মধ্যেই হামলা হিসাবে ধরা হবে। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে এই তিনটি দেশ মিলে এমন কোনো এগ্রিমেন্ট করলোই বা কেন? আসলে দেখুন, এই এগ্রিমেন্ট হওয়ার পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমেরিকা জড়িত। 1900-র দশক থেকেই আমেরিকা এই আরবের দেশগুলোকে আশ্বস্ত করেছিল যে যদি এই আরবের দেশগুলো তাদের তেল পেট্রো ডলার অর্থাৎ আমেরিকার যে ডলার আছে সেটাতে বিক্রি করে, তার পরিবর্তে আমেরিকা তাদেরকে সুরক্ষা করবে। তাই আরবের দেশগুলোতে আপনি আমেরিকার প্রচুর সৈন্যবেশ পেয়ে যাবেন। কিন্তু টুইস্ট আসে 28শে ফেব্রুয়ারি 2026-এ, যেদিন আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপরে হামলা করে দেয়। আর তাদের প্রথম টার্গেট হয় ইরানের আয়াতুল্লাহ খামেনি, যে সেখানকার সুপ্রিম লিডার ছিল। আমেরিকা ভেবেছিল যে আয়াতুল্লাহ খামেনি সেখানকার হেড, তাকে যদি আমরা মেরে ফেলি তাহলে পরে সেখানে আমরা আমাদের পাপেট সরকার, আমাদের ইচ্ছা মতন সরকার আমরা বসিয়ে দেব, যেটা তারা অলরেডি ভেনেজুয়েলাতে করেছে। ভেনেজুয়েলাতে নিকোলাস মাদুরোকে রাতের অন্ধকারে আমেরিকা উঠিয়ে নিয়ে যায় এবং তাকে সেখানে এখন তার বিরুদ্ধে ট্রায়াল চলছে। তো তার পরিবর্তে ভেনেজুয়েলাতে নিজের সরকার বসিয়ে দেয়, আর ভেনেজুয়েলার তেল বর্তমানে আমেরিকা বিক্রি করছে। তো এমনই কিছু একটা আমেরিকা করতে চেয়েছিল ইরানের সাথে, কিন্তু এখানেই তাদের ক্যালকুলেশনে গড়বড় হয়ে যায়। আমেরিকা ভেবেছিল যে ইরানে এই জিনিসটা করা খুব সহজ হবে, কিন্তু ইরান সেটাকে খুব ভালোভাবে রিটালিয়েট করে। আর যেহেতু ইরানের থেকে আমেরিকার দূরত্ব অনেক বেশি, তাই প্র্যাকটিক্যালি এটা সম্ভব না যে ইরান গিয়ে আমেরিকাতে অ্যাটাক করবে। তার পরিবর্তে ইরান আরবের যেসব দেশগুলোতে আমেরিকার সৈন্যবেশ আছে সেই দেশগুলোতে হামলা করা শুরু করে দেয়। ইরানের কাছে প্রচুর ব্যালিস্টিক মিসাইল আছে, অত্যাধুনিক ড্রোন আছে, তো সেগুলো দিয়ে তারা এই দেশগুলোর উপরে হামলা কন্টিনিউয়াসলি করতে থাকে। কিন্তু আমেরিকা এদেরকে, এই সব দেশগুলোকে অর্থাৎ আরবের দেশগুলোকে বাঁচানোর জন্য কোনো রকমের কোনো পদক্ষেপ নেয় না, বরঞ্চ তারা তাদের বেশ ছেড়ে ছেড়ে পালাতে থাকে। আর এখানেই আরবের দেশগুলোর ঘুম ভেঙে যায়। এরা এতদিন সুরক্ষার বিষয়ে ভরসায় ছিল আমেরিকার ওপরে, কিন্তু আমেরিকা সময় থাকতে তাদেরকে কোনো রকমের কোনো হেল্প করেনি। তো সেখানে তাদের অল্টারনেটিভ খুঁজতে হবে। তো তাদের অল্টারনেটিভ খোঁজাতে সবার প্রথমে তাদের চোখে পড়ে পাকিস্তানকে। 2025-এই পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি মিউচুয়াল ডিফেন্স ডিল ছিল, আর 2026-এ যেই ডিলটা হলো সেখানে তারা আবার তুর্কিকে অ্যাড করলো। কিন্তু হ্যাঁ, এটাকে আলাদা নাম হিসাবে দেওয়া হয়েছে। তো যদি আমি পাকিস্তানের লাভ হিসাবে বলি, দেখুন বর্তমানে পাকিস্তানের যে অর্থ ব্যবস্থার অবস্থা সেটা আপনারা সবাই জানেন। সেখানে না আছে কোনো ইন্ডাস্ট্রি, না আছে কোনো বিদেশি ইনভেস্টমেন্ট। তারা চীনকে এতদিন গাধা বিক্রি করে তাদের অর্থ ব্যবস্থা চালিয়েছে। তো তাদের এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে টাকা। আর সৌদি আরব এমন একটি দেশ যার টাকার কোনো অভাব নেই। কেন কি, পাকিস্তান দেখুন ভিখারি দেশ হতে পারে, কিন্তু পাকিস্তানের কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার বম, যেটা আর কোনো ইসলামিক দেশের কাছে নেই। তো সৌদি আরবের এটাই প্ল্যান ছিল যে পাকিস্তানের সাথে যদি আমরা হাত মিলিয়ে নিই তাহলে পরে তাদের বোমের অ্যাক্সেস আমরা পেয়ে যাব, মানে একটা নিউক্লিয়ার আমরেলাতে চলে আসবো। সৌদি আরব হয়তো বুঝতে পেরেছিল যে ভবিষ্যতে এরকম কিছু হতে পারে, তাই 2025-এই তারা পাকিস্তানের সাথে একটি এগ্রিমেন্ট করে নেয়। সেটাও মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্টই ছিল, যেখানে এক দেশের উপরে হামলা মানে অপর দেশের উপরে হামলা হিসাবে ধরা হবে। অর্থাৎ সৌদি আরবে যদি কেউ হামলা করে তাহলে পাকিস্তান
সেটাকে নিজের দেশের উপরে হামলা হিসাবে ধরবে, আর সেটার বদলে পাকিস্তান মোটা অঙ্কের টাকাও পায় সৌদি আরব থেকে। অ্যাকচুয়ালি সহজ ভাষায় যদি বলি তাহলে সৌদি আরব পাকিস্তানের ব্যাংক। যখন যখন পাকিস্তানের দরকার পড়ে তারা বাটি নিয়ে সৌদি আরবেই দৌড়ায়, আর সৌদি আরবও তাদেরকে হেল্প করে, তাদেরও তো টাকার অভাব নেই না। তো সৌদি আরবও তাদেরকে হেল্প করে, আর যখন কিস্তি দেওয়ার বিষয় আসে তখন সেই ডেটটাকে আরও পিছিয়ে দেয়। তো এক হিসাবে ব্যাংকই বলা চলে, যে খালি টাকা আসবে, যাবে না। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আসে যে যদি পাকিস্তানের সাথে সৌদি আরবের সেই ট্রিটি ছিল, তাহলে পরে তুর্কি সেখানে আবার নতুন করে কেন আসলো? দেখুন, এটারও কারণ আছে। যখন 28শে ফেব্রুয়ারি 2026-এ ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানে অ্যাটাক করে, তার পরিপ্রেক্ষিতে ইরান প্রচুর মিসাইল ছাড়ে সৌদি আরবের ওপরে। সৌদি আরবের অনেক ক্ষতিও হয়েছে সেই অ্যাটাকে, কিন্তু পাকিস্তান তখন সৌদি আরবের হেল্পে যায়নি। তাই তখন সৌদি আরব নতুন করে এই বিষয়ে চিন্তা করা শুরু করে। আর সেই কথাটা তো আপনারা শুনেছেনই যে এক সে ভালে দো, দো সে ভালে তিন। আর সেজন্যই তুর্কিকে নতুন করে আবার এই প্যাক্টে জয়েন করা হয়, আর এই জোটকেই একটি নতুন এগ্রিমেন্টের নাম করে নিয়ে দুনিয়ার সামনে দেখানো হচ্ছে। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সৌদি আরব প্রোটেকশনের জন্য পাকিস্তানকে চুজ করেছে, পাকিস্তান টাকার জন্য সৌদি আরবকে চুজ করেছে, কিন্তু তুর্কি এখানে কোথা থেকে আসছে? তো বিষয়টা হচ্ছে, দেখুন, এক সময় তুর্কির থেকে অনেক ইসলামিক খলিফা বের হয়েছে, আর তুর্কির বর্তমান যে প্রেসিডেন্ট আছে আর্দোগান, তিনি চান যে তাকে যেন মুসলিম কান্ট্রিরা খলিফা হিসাবেই দেখে। আর তুর্কিও একটা অ্যাক্টিভ নাটো মেম্বার, তো তার কাছেও অনেক এক্সপিরিয়েন্স আছে। তার ন্যাটোর যে সব এক্সপিরিয়েন্স সেটা তাদের এই নতুন প্যাক্টে কাজে লাগবে। আর তুর্কি এই সংগঠনে সমস্ত ইসলামিক দেশগুলোকে অ্যাড করতে চায়, তাই এটাকে অনেকে ইসলামিক নাটোও বলছে। আর এটাই ভারতের জন্য একটা দুশ্চিন্তার কারণ। কেন কি, দেখুন, পাকিস্তান আগাগোড়াই ভারতে কিছু না কিছু করিয়ে যায়। সেটা হচ্ছে কোনো সময় আতঙ্কবাদী হামলা অথবা ডাইরেক্ট হামলা। তো ডাইরেক্ট হামলা করার মতন ক্ষমতা পাকিস্তানের আর নেই, তারা আতঙ্কবাদী হামলাই করে। আর যখন আমাদের দেশে কোনো হামলা হয়, কোনো ক্ষয়ক্ষতি হয়, তখন ভারত সরকার পাকিস্তানকে জবাবও দেয়। আর যদি সেই ক্ষেত্রে পাকিস্তানের সাথে আমরা কোনো যুদ্ধে ফেঁসে যাই বা যুদ্ধ শুরু হয়ে যায় পাকিস্তান এবং আমাদের মধ্যে, সেই ক্ষেত্রে যদি এই দেশগুলো পাকিস্তানকে ব্যাকআপ দিতে আসে, তাহলে ভারতের জন্য সেটা অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। কিন্তু দর্শক, আমার মনে হয় না যে এই সংগঠনের সেই ক্ষমতা আছে। কেন কি, 7ই আগস্ট এরা সেই ডিফেন্স প্যাক্ট সাইন করে, আর ঠিক তার দুদিন পরেই ইয়ামানের হুতি বিদ্রোহীরা তারা সৌদি আরবে হামলা করে দেয়। আর তার পরিপ্রেক্ষিতে তুর্কি এবং পাকিস্তান তারা একটা সিঙ্গেল ওয়ার্ড পর্যন্ত বলেনি, সৈন্য পাঠানো তো অনেক দূরের থাক। তো এখন পর্যন্ত এটা কাগজে কলমেই দেখা যাচ্ছে। কেন কি, 2025 সালে যখন পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে আরেকটি ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছিল, তারপরেই তো ইরান আরবের উপরে হামলা করে, কিন্তু পাকিস্তান সেখানে সৈন্য পাঠানো তো অনেক দূরের থাক, সেটাকে কন্ডেম পর্যন্ত করেনি। আর এবার তো তুর্কিও আছে তাদের সাথে। হুতি বিদ্রোহীরা যখন সৌদি আরবের উপর হামলা করলো, তখন পাকিস্তান এবং তুর্কি সৈন্য পাঠানো তো অনেক দূরের থাক, তারা এখন পর্যন্ত কোনো প্রেসে ব্রিফিং পর্যন্ত দেয়নি। আর এবার ধরুন ভারতের কথা, ভারতের সাথে পাকিস্তানের কনফ্লিক্টে সৌদি আরব আসবে না। কারণ কি, আমরা এখনো সৌদি আরবের থেকে প্রচুর পরিমাণে তেল ইম্পোর্ট করি, আর যতদিন যাচ্ছে আমাদের সৌদি আরবের সাথে সম্পর্ক ভালোই হচ্ছে। তো সৌদি কোনোদিনও চাইবে না যে ভারতের সাথে তাদের ডাইরেক্ট শত্রুতামি হোক। হ্যাঁ, এখানে তুর্কি আসতে পারে। কেন কি, অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছি যে তুর্কি তাদের ড্রোন দিয়ে পাকিস্তানকে হেল্প করেছে, এমনকি তাদের যুদ্ধ জাহাজ পর্যন্ত পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তারা বলেছিল যে এটা কোনো যুদ্ধ জাহাজ নয়, কিন্তু পরবর্তী ইনভেস্টিগেশনে দেখা যায় যে হ্যাঁ, এটা যুদ্ধের জাহাজই। আর এমনকি পাকিস্তান যে ভারতের উপর ড্রোন অ্যাটাক করতে চাচ্ছিল, সেখানে তুর্কির সৈন্যরা সেই ড্রোনগুলোকে চালাচ্ছিল। আর তুর্কিকে ভারত কাউন্টার করা অলরেডি শুরুও করে দিয়েছে। তুর্কির সবচেয়ে বড় শত্রু যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে গ্রিস। আর ভারত গ্রিসের সাথে দিনে দিনে সম্পর্ক ভালো করছে। তাই ভবিষ্যতে কোনো সময় যদি তুর্কি ভারতের সাথে ডাইরেক্ট কোনো শত্রুতামি করতে চায়, তাহলে পরে আমরা তাদের প্রতিবেশী যেসব দেশ আছে সেই দেশগুলোকে অনেক বেশি শক্তিশালী করে দেব, আর তুর্কি সেখানেই ফেসে থাকবে। আর বাকি রইল পাকিস্তান। পাকিস্তান যদি ভারতে আতঙ্কবাদী হামলা বন্ধ না করে বা ভারতের পেছনে লাগা বন্ধ না করে, তাহলে পরে পাকিস্তানের এমন কোনো বাবা নেই যে তাকে ভারতের হাতের থেকে বাঁচাবে। তাই এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে এই ডিফেন্স ডিল শুধুমাত্র খাতা কলমেই আছে, বাস্তবায়িত কতটা হবে সেটা পরবর্তী সময়ে ভালো করে বোঝা যাবে। বাকি এই বিষয়ে আপনার কি মত কমেন্টে জানান। এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমার এই চ্যানেলটি নতুন, আর আমার এই চ্যানেলটি গ্রো করার জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন। তাই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সেটা আমার চ্যানেল গ্রো করতে সাহায্য করে। বাকি দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।